আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরু কে আসলো রে? জানি না, মনে হয় চোর। সামিরা আরিয়ার কথায় রুম থেকে বেরিয়ে নিচে এসে বলল, কি বলিস? কে এসেছে? আরিয়া কিছু বলবে তার আগে চোখ যায় দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। সামিরা সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে হাসি মুখে বলল, আরে সাদিক ভাইয়া যে, এখানে কিভাবে আসলে? আরিয়া কপাল কুঁচকে বলল, একে চিনিস? আরে উনি আয়ুষ ভাইয়ের ভালো বন্ধু, আমাদের বাসায় তো প্রায়ই আসতো, অনেকদিন পর দেখা। সাদেক হেসে বলল, ও কি সামিরা, এই বাড়িতে যে? আমি তো ভাবলাম তুমি কলেজে। আজ যাইনি তো, বৃষ্টি ছিল সকালে খুব। ও, তা কেমন আছো? একদম পারফেক্ট। তো বাইরে কি দাঁড় করিয়ে রাখবে? আরে ভেতরে আসুন না। সাদেক ভেতরে পা বাড়ায়, আরিয়া পেছনে দাঁড়িয়ে কপাল কুঁচকে ঠায় দাঁড়িয়ে থাকে। কিরে অমন গোমরা মুখে দাঁড়িয়ে আছিস কেন? আরিয়া চুপ করে ভেতরে আসে। সামিরা লতাকে ডেকে নাস্তা দিতে বলে। তো কেমন চলছে তোমার দিনকাল? আগে বলুন, বিয়েতে কেন আসলেন না? কার বিয়ে? মজা করছেন নাকি সিরিয়াস? মজা কেন করব? আগে বলো কার বিয়ে হলো, যে আমাকে জানায়নি আয়েশ। আপনাকে তো নাকি নাবিল ভাইয়া কল দিয়েছিল। না তো, আমাকে তো কেউ কিচ্ছু বলেনি। সামিরা সবটাই বুঝতে পারে। আয়ুষ ভাইয়ের সাথে বিয়ে হবে আগে থেকে প্ল্যান করা, হয়তো এটাও কোনো প্ল্যানের মধ্যেই ছিল। আচ্ছা বাদ দাও, শুনলাম নাবিল নাকি জেলে। কি করেছে ও? লম্বা কাহিনী, অন্য কখনো শোনাবো না হয়। ঠিক আছে, তারপর বলো, পাশে থাকা এই কপাল কুচকানো মেয়েটা কে? আরে এটাই তো আরু। সাদেক আরু নামটা শুনেই মুচকি হেসে বলল, ওহ, এই তাহলে আরু। এখন বুঝলাম আয়েশ কেন এই বাড়িতে থাকছে আর বিয়েটা কার হয়েছে। শালা একটা বার কল দিয়েও বলল না। সাদেকের কথাটা মনে হয় সামিরার পছন্দ হলো না, বলল, ভাইয়া আসলে যেমনটা ভাবছেন বিষয়টা ঠিক তেমন না। আসলে হয়েছে কি। এটুকু বলতে সাদেক দাঁড়িয়ে দৌড়ে দরজার কাছে গিয়ে আয়ুষকে জড়িয়ে ধরে বলল, কিরে হারামি, বিয়েটা সেরে ফেললি, জানানোর মতো প্রয়োজন মনে করলি না? এই তোর বন্ধুত্ব? আরে করছিস কি, ছাড় বলছি। আরে ছাড় না, এখনো মেয়েদের মতো গায়ে পড়ার অভ্যাসটা যায়নি তোর। ছাড় বলছি। আগে বল, আমাকে জানাসনি কেন? আরে আগে ছাড়, পরে বলছি। সাদেক আয়ুষকে ছেড়ে বলল, বল, জলদি বল। শালা বউ পেয়ে বন্ধুকে ভুলে গিয়েছিস? আয়ুষ কপাল কুঁচকে বলল, একবারে দিমু। একটা চা তো, আগে বল কখন আসলি? এই তো মাত্র। এসেই তোর বউয়ের সাথে ঝগড়া করতে হলো। তোর মতোই একদম কথায় কম যায় না। বেশি কথা কেন বলছিস? শর্ত, ফ্রেশ হয়ে আসি, পরে কথা বলবো। বলে আয়ুষ ওপরে চলে যায়। আহ, কি দায়িত্বশীল পুরুষটা আমার। আরিয়া এখানে আর দাঁড়িয়ে থাকলো না, ওপরে চলে গেল। আরিয়াকে যেতে দেখে সাদেক বলল, হ্যাঁ জলদি যাও, স্বামীর খেদমত করা ভালো কাজ। আরিয়া পেছনে তাকিয়ে আবারও কপাল কুঁচকায়। আসলে ভাইয়া তুমি ভুল ভাবছো। কোনটা? এই যে আরিয়াকে। এমন সময় দরজা ভেদ করে কারো পায়ের আওয়াজ শুনে সামিরা পিছে ঘুরে তাকায়। দুদিন পর আফরানকে দেখে হয়তো একটু দীর্ঘশ্বাস ফেলত, কিন্তু আফরানের শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। শরীর থেকে টুপ টুপ রক্ত ঝরছে। পাশে আফরানকে একটা কোট প্যান্ট শরীরে সেট আপ করা মেয়ে ধরে আছে। সামিরা দৌড়ে আফরানের কাছে গিয়ে বলে, এ কি ভাইয়া, আপনার কি হয়েছে? এমন অবস্থা কেন? আফরান স্ট্রং হওয়ার চেষ্টা করে বলল, কিছু না। পাশে থাকা মেয়েটি বলল, সাইড প্লিজ, আর ওনার রুমটা কোন দিকে বলে দেবেন। সাদেক আফরানকে দেখে ভীত হয়ে তবুও সাহস নিয়ে বলল, ব্রো, আপনার কি হয়েছে? আফরান কপাল কুঁচকে তাকায় একবার, কিন্তু কিছু না বলে উপরের দিকে যাওয়া ধরে। আরিয়া উপরে বারান্দায় দাঁড়িয়ে সবটা দেখেছে এতক্ষণ, কিন্তু একবারের জন্য বিচলিত হলো না।
আফরান ওপরের দিকে চেয়ে স্মিত হাসি দেয় আরিয়াকে দেখে। আফরানের গায়ে ব্ল্যাক শার্ট, যার কারণে ভেতরের ক্ষতগুলো দেখা যাচ্ছে না, শুধু হাতে গলায় রক্তের আভা প্রকাশ পাচ্ছে। আরিয়ার ধৈর্যের সীমা অতিক্রম করে চুপ করে নিজের রুমে গিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। এতক্ষণ নিজেকে অনেক কষ্টে আটকিয়ে রেখেছিল আফরানের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবে না বলে। যে মানুষটা দুদিন তাকে না দেখে থাকতে পেরেছে, সে মানুষটা সারা জীবন না দেখে থাকতে পারবে বলে আরিয়া ভাবছে। তাই তো আফরানের কাছে আর থাকবে না, থাকুক উনি একা একা, সেও পারবে থাকতে। আর ওনার সাথে ওই মেয়েটা কি করছে? একদম বাড়িতে এসে উঠেছে। আরিয়াকে ভেতরে যেতে দেখে সামিরা ঠিক বুঝল আরিয়ার অভিমানী মনটা। সাদেক, আয়স, সামিরা আড্ডায় বিভোর। কথার মাঝে সাদেক বলল, তোর ভাগ্য আছে বলতে হবে যে যেমনটা চেয়েছিলি এমনটাই হয়েছে। কোনটার কথা বলছিস? আমি সাদিক ভাইয়াকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু সুযোগ পাইনি। কিসের কথা বলছিস? আরে এই যে তুই নিজের প্রিয় মানুষটাকে পেয়েছিস, এখন যদি আমার কপাল ভালো হয় তবে আমিও। বলে থামলো সামিরার দিকে তাকিয়ে। আয়স বিষয়টা খেয়াল করলেও কিছু বলল না, কিন্তু নিজের প্রিয় মানুষটাকে পেয়েছি এটার মানে কি বুঝালো সাদেক। ভাইয়া আসলে বিষয়টা তেমন নয়। যাই হোক, বাদ দে, আমি ঘুমাবো। একটু আজ এমনিতেই জলদি এসেছি। ভাইয়া একটা কথা বলতাম। বল। আফরান ভাইয়া একটু আগে ফিরেছে রক্তাক্ত অবস্থায়। কি বলছিস? কি হয়েছে? জিজ্ঞাসা করেছিলাম তো, কিন্তু কিছু বলেনি। দাঁড়া, আমি দেখছি। বলে আয়স সোজা আফরানের রুমের দিকে হাঁটা ধরে। সামিরা, তোমায় একটা কথা বলবো? বলেন। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ডোন্ট মাইন্ড, আমি কিন্তু সব সময় এমন বলে দেই, সেটা তুমি জানোই তো। আরে মাইন্ড কেন করব? তা বাড়িতে কবে যাবে? জানি না ঠিক। আচ্ছা। আয়স আফরানের কাছে যাওয়ার পর দরজার সামনে দাঁড়িয়ে শকড খেয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটাকে আফরানের সাথে এক রুমে কেন? আজ অব্দি আফরানের রুমে কেউ যেতে পারে না, আর এই মেয়ে? হো, ইসি আরিয়া কোথায়? মেয়েটা আফরানের পাশে বসে আফরানের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, অথচ আফরান কিছুই বলছে না। হাউ পসিবল? যাই হোক, এখন আর ভেতরে যাওয়া দরকার নেই, যেহেতু মেয়েটা আছে। আয়স আর ভেতরে না গিয়ে চলে আসার পথে আরিয়া রুমের সামনে গোঙানির আওয়াজ শুনে দরজা নক করলো। দরজা খোলাই আছে, তাই ভেতরে ঢুকে গেল। আরিয়া ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে হাঁটুর উপর 2 হাত রেখে হেঁচকি তুলে কাঁদছে। আয়স গিয়ে পাশে বসে বলল, কাঁদছিস কেন? আরিয়া যেন কথাটা শুনল না। এভাবে না কেঁদে গিয়ে কথা বললেই তো পারিস। আমি যতটুকু চিনি, আফরানকে শুধু শুধু মেয়েদের সাথে ঘষাঘষি করার মতো ছেলে না ও। লাগবে না, আপনি চলে যান এখান থেকে। আয়স শেষে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এমন রাগ আমাকে না দেখিয়ে যার সাথে করেছিস তাকে দেখা। লাগবে না, আমার কারোর ওপর রাগ নেই। আয়স হেসে বলল, তাহলে ওভাবে কাঁদছিস কেন? আরিয়া কান্না হালকা করে মাথা উঠালো। কি করেছিস নিজের? চোখ মুখ লাল বানিয়ে বসে আছিস পাগলি, ফ্রেশ হয়ে আস। আরিয়া কিছু বলল না। আয়স আরিয়াকে তুলে দাঁড় করিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো। আমার তো কোনো সমস্যা নেই, এমনিতেও আমি এদিকে একটু কাজের জন্য এসেছি, তাই তোর সাথে দেখা করতে চলে আসলাম প্রথমে। ভালো করেছিস। যতদিন কাজ শেষ না হবে এখানেই থাকবি, ওকে? হোস্টেলে থাকার দরকার নেই। ठीक है यार, तेरा बात कभी सुना नहीं, ऐसा हुआ है क्या? আয়স সাদেকের কথায় হাসে। জাফর সাহেব সাদেককে চেনেন, বেশ কয়েকবার আয়ুষের সাথে দেখেছেন তিনি তাকে। এখানে আসার কারণ জানার পর তিনি নিজেই বলেছেন কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এখানেই রাতে পারে, কোনো অসুবিধা নেই। রাতে ডিনার শেষ করে সবাই নিজ নিজ রুমে চলে গেল ঘুমোতে, কিন্তু আরিয়া খাবার খায়নি। অনেকবার ডাকার পরেও আসেনি। জাফর সাহেব নিজে ডেকেছে গিয়ে, তবুও আসেনি। বলেছে তার অনেক পড়া বাকি, তাছাড়া সন্ধ্যায় নাস্তা করেছে, এখন ক্ষুধা নেই। আরিয়ার চেহারা দেখে জাফর ভেবে নিয়েছেন মনটা হয়তো খারাপ, তাই আর কথা বাড়ায়নি। আরিয়া পা টিপে টিপে আফরানের রুমে গিয়ে
আফরানের পায়ের কাছে দাঁড়ায়। হাতে ছোট একটা ছুরি, হয়তো ফল কাটার বা অন্য কিছু, রান্নাঘর থেকে নিয়ে এসেছে। আরিয়া আস্তে করে খাটের উপর উঠে আফরানের ডান দিকে বসে। আফরান পেট বিছানায় এলিয়ে চিত হয়ে শুয়ে আছে। আরিয়া ডিম লাইটের আলোতে একবার দেখে নিল আফরানকে, তারপর হাতের ছুরিটা দিয়ে ঘাড়ের ঠিক নিচে বরাবর পিঠে আঘাত করল। আফরান আহ শব্দ করে আকস্মিক মানুষটিকে না দেখেই হাতের ছুরিটা নিয়ে এক হাত ধরে ধপ করে শুয়ে গলা বরাবর ছুরিটা ধরে বলল, বাড়িতে ঢোকার সাহস পেয়েছিলি কিভাবে? কথাটা বলেই থমকে যায় শত্রুর জায়গায় আরিয়াকে দেখে। কি করছিলি এখানে, সত্যি করে বল। পাগল হয়ে গেছিস নাকি মরার ইচ্ছা হয়েছে? আরিয়ার ভীতহীন সাহসী কণ্ঠ। একদম মেরে দিব আপনাকে, মেরে তবেই শান্তি পাবো। যত ঝামেলা আমার জীবনে সব আপনার জন্য। অন্য মেয়েদের সাথে বাড়িতে এসেও নষ্টামি করেন, এটা কোনো পতিতালয় নয়। ও, প্রতিশোধ নিতে এসেছিস? বলতে পারেন সেটাই। তা আরফান চৌধুরীকে ভালো করে চিনিস তো, নাকি না জেনে মারতে এসেছিস? খুব ভালো করেই চিনি। আফরান বাঁকা হেসে বলল, ওকে, ট্রাই করে দেখতে পারিস। বলে হাতের ছুরিটা আরিয়ার গলা থেকে সরিয়ে বলল, খুব বাঘা গড়িয়েছে না নিজে থেকে মরার? ঠিক আছে, আমি ইচ্ছে করে বাঁচিয়ে রেখে কি করব? তোর ইচ্ছাটা পূর্ণ হবার চান্স দিয়ে দিই, কি বলিস? বলে আলিয়ার দু হাত একসাথে করে চেপে ধরে উঠে বসিয়ে পরনের ওড়নাটা দিয়ে বেঁধে দিল। আরিয়া ছটফট করছে ছুটার জন্য। আরে কি করছেন, ছাড়ুন বলছি। আমি আপনাকে মারবো বলেছি, কিন্তু আপনি কেন মারছেন আমায়? ছেড়ে দিন। আফরান কোনো কথা না বলে আরেকটা রশি নিয়ে আরিয়ার পা বেঁধে মুখে রুমাল বেঁধে কোলে তুলে ওয়াশরুমে দিয়ে দরজা লক করে দিয়ে সাথে লাইটটাও বন্ধ করে দিয়ে বলে, আমার অবাধ্য হওয়ার পর ফলস্বরূপ ছোট্ট গিফট তোর জন্য এটা। এইটুকুনি মেয়ে আবার প্রতিশোধও বুঝিস? নে এখন প্রতিশোধ। বলে বাঁকা হেসে খাটে বসল। মেয়েটা পাগল হয়ে গেছে, আমার সাথে গুন্ডামি করতে আসে। কত বড় সাহস ওর! আফরানের পিঠ বেয়ে রক্ত পড়ছে। আরিয়া এমনভাবে আঘাত করবে সেটা আফরান কল্পনাও করেনি। সে তো দরজা খোলা রেখেছে আগে ইচ্ছে করে, যেন আরও আসতে পারে। কিন্তু এই মেয়ে তো ফুল কিলার। নিজের হাজবেন্ডকে কেউ এভাবে মারতে পারে নাকি? আফরানের জানা ছিল না। বাগান থেকে আজ ফুলের সুবাস ছড়াচ্ছে। সেই ফুলের ঘ্রাণ সামিরা চোখ বন্ধ করে উপভোগ করছে। এই তো শীত প্রায় আগত বললেই চলে। কদম ফুলের ঘ্রাণটা একটু বেশি পছন্দ সামিরার, তাই তো দুটো কদম হাতে দোলনায় বসে আছে। ফুল দুটি তেমন ভালো নয় কুড়িয়ে পাওয়া, গাছটা এত উঁচু যে সে পারবে না উঠতে, তাই তো নিচে পড়ে থাকা দুটো ফুল হাতে তুলে নিল। আজ আরিয়াটা নেই সাথে, তাহলে তো গল্প করতে পারত সে। আজ এতক্ষণ ঘুমোচ্ছে কিভাবেও? অন্যদিন তো সকালে উঠে এখানে আসে, তারপর আবার ঘুমিয়ে যায়। হালকা কুয়াশাচ্ছন্ন চারপাশটায়। হাতের হলুদ সাদা ফুল দুটি চুলে গেঁথে দিলে বোধহয় আরো সুন্দর দেখাতো। কদম ফুলের সৌরভ কি আর মানুষকে ঘুমাতে দেয়? সামিরা দোলনা থেকে দাঁড়িয়ে স্মিত হেসে বলল, তা অবশ্য ঠিক বলেছেন। তাই আজ একটু জলদি উঠে গিয়েছি। রাতে বৃষ্টি এসেছিল, ঝড়ো হাওয়া প্রবল হাওয়ার দারুণ ফুল দুটি আমি পেলাম। কদম ফুল পছন্দ? সাদেক হাসল। সকালের এই স্নিগ্ধ বাতাসটা দেখুন না, কেমন শান্তি বয়ে দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের জীবনটা এমন স্নিগ্ধ বাতাসের ন্যায় শান্তিপূর্ণ হতে পারতো না? যদি সময়টা সবসময় এমন যেত, তবে এটা উপভোগ করতে কিভাবে যে করা রোদের পর আলোকিত বিকেলটা কেমন অনুভব হয়? বৃষ্টি না হলে বুঝতে কিভাবে যে বৃষ্টির পরের আকাশটা কতটা স্নিগ্ধতা বয়ে আনে? সামিরা হেসে বলল, তা অবশ্য ঠিক বলেছেন। ভেতরে আলো, আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে। আকাশটা দেখো। এখনই মনে হয় পৃথিবীটাকে অন্ধকারে তলিয়ে দেবে। পরে দেখা যাবে, আগে চলো। বলে দু কদম রাখতে বৃষ্টি শুরু হলো। সাদেক পাশে সামিরাকে না দেখে পেছনে তাকিয়ে দেখলো সামিরা ঠায় দাঁড়িয়ে আছে। সাদেক গিয়ে সামিরার মাথার ওপর ছাতা হিসেবে নিজের হাত দুটো বিলিয়ে দিল। আরে ভিজছো কেন? ভিতরে এসো। আমি ভিজবো? আরে এই সময় ভিজলে জ্বর আসবে, অন্যদিন ভিজো। এখন ভিজবো, হাতটা নামিয়ে দিন। আরে বোঝার চেষ্টা করো।
সামিরা সাদেকের সামনে থেকে সরে একটু দূরে গিয়ে দুহাত মেলে চেহারা আকাশের দিকে করে চোখ দুটো বন্ধ করে দাঁড়ালো। আজ ভীষণ ইচ্ছা করছে ভিজতে। সাদেক নিজেও ভিজছে, অথচ সেটা তার খেয়াল নেই। সে তাকিয়ে আছে ওই নিষ্পাপ মুখখানার দিকে। কতটা শিশু সুলভ তার ব্যবহার, কত সুন্দর নিষ্পাপ মুখখানা তার। ইস, আমি যদি বৃষ্টি হতাম তবে সারা অঙ্ক জড়িয়ে নিতাম ভেবেই মৃদু হাসল সাদেক। প্রায় 8 ঘন্টার মতো বৃষ্টি নিজ তেজ অনুযায়ী ঝরে। বৃষ্টি শেষে সামিরা আর দাঁড়িয়ে না থেকে ভেতরে যায়। সাদেক এখনো এক পানে তাকিয়ে আছে তার যাওয়ার পথের দিকে। সামিরা সোজা উপরে গিয়ে প্রথমে আরিয়া রুমের সামনে দাঁড়ালো। কোনো শব্দ নেই, হয়তো এখনো ঘুমোচ্ছে। তাই সামিরা আজ আর না ডেকে নিজের রুমের দিকে গেল। নিজে লতা নাস্তা তৈরি করছে। সামিরা রুমে গিয়ে একবার ঘড়ির দিকে তাকালো। 8টা বাজতে চলেছে প্রায়। সামিরা অবাক হলো, এত সময় আজ বাগানেই কাটলো। দেরি হয়ে যাচ্ছে তো, 9টায় তো কলেজ। দ্রুত কাবার থেকে এক সেট জামা নিল, কিন্তু গোসলখানা খালি নেই। হয়তো আয়ুষ গোসল করছে, তাই অপেক্ষা করছে। শীতে সামিরা কাঁপছে, ঠান্ডায় পুরো শরীর যেন বরফ হয়ে যাচ্ছে। আয়ুষ শাওয়ার নিয়ে বের হয়ে চোখ আটকায় সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার প্রতি। পরনে সাদা গাউন, পাতলা ওড়নাটা গলায় ছড়িয়ে রাখা। শরীরের সাথে লেপ্টে আছে গাউনটা, কিন্তু ভারী হওয়ার কারণে শরীর স্পষ্ট নয়। আয়ুষ কপাল কুঁচকে পাশ কেটে চলে যায়। সামিরাও কিছু না ভেবে শাওয়ার নিতে চটজলদি ভেতরে যায়। আরিয়া এখনো ওয়াশরুমেই আটকানো। আফরান রাতে একবারের জন্য দরজাটা খুলে দেখার চেষ্টা করেনি। আরিয়া চিৎকার করতে না পেরে গোঙায়, কিন্তু আফরান নিজের মতোই রাতেই তানভীরকে কল দিয়ে ডেকে পিঠের কাটা জায়গায় চিকিৎসা নিয়ে ঘুমিয়ে যায়। সবাই খাবার টেবিলে আছে এই মুহূর্তে। আরিয়া এখনো আসছে না দেখে জাফর জিজ্ঞাসা করছে, আরু এখনো কেন আসছে না? সামিরা বলেছে সকালেও আজ আরু ওঠেনি, হয়তো শরীর ক্লান্ত ভীষণ। জাফর সাহেব বলল, ওকে ডেকে আনো। সামিরা জাফরের কথা মতো আরিয়াকে ডাকতে যায়, কিন্তু আরিয়া রুমে নেই। তাই ওয়াশরুমে আছে কিনা দেখে নেয়, ওয়াশরুমেও নেয়। কোথায় গেল আরু? তাই কয়েকবার দেখে নিয়ে রুমের বারান্দায় পা বাড়ায়। আজব তো, সেখানেও নেই, বাগানেও নেই। গেলটা কোথায় এই মেয়ে? সামিরা দ্রুত পায়ে ছাদে যায়। গিয়ে এক দফা হয়রান হয়ে নিচে এসে জানায় আরু বাড়ির কোথাও নেই, ও সব জায়গায় ভালো করেই দেখেছে। কথা শুনে সবাই আশ্চর্য হয়, তাহলে কোথায় গেল আরিয়া? জাফর সাহেব টেবিল ছেড়ে নিচে গিয়ে একবার রুমটা দেখে নিল। নেই, কোথাও নেই। আরু কি তোর কাছে? আয়ুষের কথার আওয়াজে শুনে সবাই উপরে আফরানের রুমের সামনে ভিড় জমায়। এখন মনে হচ্ছে হ্যাঁ, এখানেই আছে। কোথাও নেই মানে আফরানের কাছেই তো থাকবে, তাই না? ওই ছেলে সুযোগ পেলেই চোখ মেয়েটাকে অত্যাচার করে। আমার মাথায় তো একদম ছিল না এটা যে আরও এখানে থাকতে পারে। আমি ঠিক বুঝছি না, ভাবি এখানে কি করবে, তাও আফরান ব্রোর রুমে। সাহসের প্রশ্ন না হয় পরে আসবে, আগে কথা হলো অন্য একজন পুরুষের রুমে এভাবে দরজা আটকে ভেতরে থাকার মানে আছে? সাদেক কথাটা মুহূর্তে সামিরা ছাড়া কারো বোঝার বাকি ছিল, তাই পাত্তা দিল না কেউ। জাফর সাহেব বেশ জোরে জোরে আফরানের রুমে দরজা ধাক্কাচ্ছে। বেশ খানিক বাদে আফরান ঘুমের কারণে হেলে দুলে এসে দরজা খোলে। চোখ দুটো একটু বড় করে বোঝার চেষ্টা করলে হয়েছে কি এখানে। ফাজলামি পেয়েছো সবকিছু? আরিয়া মামুনি কোথায়? বলে জাফর আফরানের রুমের ভেতরে ঢুকে গেল। আরে হচ্ছেটা কি? আমার রুমে আসার পারমিশন আমি কাউকে দিইনি, সাহস কি করে হলো ভেতরে আসার? তোমার পারমিশন মাই ফুড। আমার মামুনি কোথায় সেটা বলো। তোমার মামুনিটা আবার কে? একদম বাজে কথা বলে কথা এড়াবে না। সত্যি করে বলো, কি করেছো ওকে? কোথায় ও? কিরে, তুই কি ভালো হবে না কখনো? কোথায় রেখেছিস? কি করেছিস ওর সাথে? কোথায় আরিয়া? আফরান দরজা ছেড়ে খাটে গিয়ে বসে ডেভিল হেসে বলল, আমি জানি কি, তোদের বোন তোরা জানিস। আয়ুষ ভেতরে এসে বলল, আমি খুব ভালো করে জানি তোর কাছে আছে আরিয়া, বল কোথায়? আফরান বসা থেকে দুহাত মাথার নিচে দিয়ে শুয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, গিয়ে দেখ, হয়তো গুন্ডামি করতে কোথাও গিয়েছে। মানুষ মারার জন্য হাত উসকুস করছে ওর। ভাইয়া আপনি এসব কি বলছেন? আরিয়া কেন মানুষ মারতে যাবে? তাছাড়া ও রাতে ঘুমিয়েছিল ওর রুমে, আমি দেখেছি। আমি তো সেটাই বলি, সুন্দরভাবে ঘুমা,
ভালোভাবে চল। কিন্তু এই মেয়ে আমার কথা শুনে অবাধ্য হয়েই চলবে। বাধ্য মেয়ের মতো যদি কথা শুনতো তাহলে আজ এত কিছু হতো না। জাফর আফরানের বিশাল ছাদের মতো বারান্দাটায় এক দফা খুঁজে এসে আফরানকে বলল, তুমি সবকিছু এমন হালকাভাবে নিতে পারো না আফরান। চোখে জল নিয়ে জাফর বলল, সত্যি করে বলো তো, মেরে দিয়েছ না তো আবার আমার মেয়েটাকে? বলো, তোমার মতো কুলাঙ্গার বদমাশ সন্ত্রাসী ছেলে সবকিছু পারে। আফরান আবারও হাসল, কিন্তু কোনো উত্তর করল না। ব্রো, তুমি ওর সাথে কোনো কিছু করবে সেটা আমি এই মুহূর্তে বুঝতেছি না। তবে সবাই যেহেতু বলছে, নিশ্চিত কোনো কারণ অবশ্যই আছে। যদি তোমার কাছেই আরিয়া ভাবি থেকে থাকে তাহলে বলে দাও। সবাইকে এমন চিন্তায় ফেলে লাভ কি তোমার? আফরান তখনও কিছু বলল না। বলবি তো কিছু নাকি? কোথায় আটকে রেখেছিস, নাকি মেয়েটাকে অজ্ঞান করেও কোথায় ফেলে রেখেছিস? যতটুকু চিনি তোকে নিশ্চয়ই একেবারে তো মেরে ফেলবি না। গুড, ইন্টেলিজেন্ট বয়। দেখ গিয়ে কোথাও পড়ে আছে কিনা। আর আপাতত আমার রুম থেকে বের হও সবাই। এমনিতে রাতে ঘুম কম হয়েছে। বাড়িতে একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি ঘুমাবে? তা আমি কি করব? তোমাদের সাথে কি আমার মাথাটাও খাবো ওটার জন্য? চত্ব সব। যাও তো, রুম ছাড়ো ফটাফট। আয়ুষ কি যেন ভেবে যেন স্থান ছেড়ে সোজা গিয়ে ওয়াশরুমের দরজাটা খুলে দিল। এক দফা শক খেল। আরিয়া কাত হয়ে পড়ে আছে, মুখে কাপড় বাঁধা, হাত পা বাঁধা, শরীর হালকা ভেজা, মুখ লাল হয়ে পড়ে আছে। আয়ুষ রাগে ফুঁসতে ফুঁসতে আফরানকে উদ্দেশ্য করে বলল, তোর মতো পাষণ্ড ছেলে আমি আর দুটো দেখিনি। বলে আয়ুষ দ্রুত পায়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে। সবাই আয়ুষের দিকে তাকায়। সবার বোঝার বাকি রইল না ওখানে কি হয়েছে। সবাই দৌড়ে ওয়াশরুমের সামনে যায়। আফরান দ্রুত পায়ে খাট থেকে উঠে বলল, আয়ুষ, ডোন্ট টাচ। একদম হাত লাগাবি না, নয়তো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আফরান কথাটা বলার আগে আয়ুষ আরিয়াকে দুহাতে কোলে তুলে নেয়। আফরান এসে দেখেই দুহাতের মুঠি শক্ত হয়ে আসলো। মুহূর্তে যেন চোখ দুটো লাল হয়ে গেল। আফরান ভেতরে ঢুকে আয়েশার কলার চেপে ধরে কিছুটা জোরেই বলল, সাহস হয় কি করে আরুকে ছোঁয়ার? ক্যারেক্টারলেস। বউ থাকতে আরেকজনকে স্পর্শ করিস? নিজে এক তো উন্মাদ, আবার মেয়েটাকেও পাগল বানিয়ে দিবি, এটাই ভেবে নিয়েছিস নাকি? আমি ভেবেছিলাম রিয়েলি ওর প্রতি তোর আলাদা ফিলিংস আছে, বাট আমি ভুলে গিয়েছিলাম তোর মতো ছেলের মধ্যে ফিলিংস আসাটাই অসম্ভব। আপাতত টাচ করেছি, তোর মতো আঘাত তো দেইনি, তাই না? হাত ছড়া আর সামনে থেকে সর। আফরান কি করবে এই মুহূর্তে জানা নেই, তবে আরুকে সে যা ইচ্ছে করবে। অন্য কারো তাদের মাঝে আসাটা একদম পছন্দ হলো না। তার উপর এমনভাবে কোলে তুলে দাঁড়িয়ে আছে এই ছেলে। আফরান আয়ুষকে ছেড়ে দিয়ে বাঁকা হেসে চারদিকটা একবার দেখে নিল। দেখে বোঝা যাচ্ছে উল্টাপাল্টা কিছু করবে। আফরান, একদম উল্টাপাল্টা কিছু করবে না। আয়াসকে বাইরে যেতে দাও। মেয়েটার অবস্থা দেখো, পরে তোমরা ঝামেলা করো। সাদেক হা হয়ে তাকিয়ে আছে। হচ্ছে তাকিয়ে সব, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আফরান আকস্মিক স্টিলের শাওয়ারটা শরীরের সবটা শক্তি দিয়ে এক হাতে ভেঙে আয়ুষের মাথায় আঘাত করে বসল। সাদেক না চাইতেও স্টপ ব্রো বলে জোরে আওয়াজ করলো। জাফর সাহেব বাকরুদ্ধ হয়ে যায়। সামিরা ঘাবড়ে যায়। আয়ুষের মাথা থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সেটা বোঝার উপায় নেই, কারণ শাওয়ারটা ভেঙে যাওয়ার কারণে পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছে রক্তগুলো। সাদা টাইলসগুলো দেখে লাল বোঝা যাচ্ছে। আয়ুষ ঠায় এখনো দাঁড়িয়ে আছে, ঢলে পড়বে পড়বে অবস্থা। কাতর কণ্ঠে বলতে লাগলো, পাগল হয়ে গেছিস আফরান? মাথাটা কি সত্যিই গেছে তোর? আফরান কিছু না বলে আরিয়াকে আয়ুষের হাত থেকে নিয়ে নিল। পানিতে ভিজে যাচ্ছে তিনজনই। জাফর আর সহ্য করতে পারলেন না। স্তম্ভিত ফিরলে ভেতরে আসে। আফরানের গালে ঠাস ঠাস করে দুগালে দুটো দুটো করে 4টা চড় বসালো। আমি উন্মাদ দেখেছি, কিন্তু তোমার মতো সজ্ঞানে থাকা এমন উন্মাদ আর দুটো দেখিনি। আফরান আবারও হাসি রেখে বলল, আমার বউকে অন্য কেউ করে তুলবে আর আমি দাঁড়িয়ে দেখব? জাফর আফরানকে আর কিছু না বলে আয়ুষকে গিয়ে ধরল, কারণ তিনি জানেন আফরানকে কিছু বলাই বৃথা। আয়ুষকে ওয়াশরুম থেকে বের করে নিয়ে এসে সামিরাকে বলল, বৌমা, ডাক্তার ডাকো জলদি। সাদেক আয়ুষকে ধরে বলল, খুব ব্যথা পেয়েছিস তাই না? এত জঘন্য ব্যবহার তোর ভাই করতে পারে জানা ছিল না।
সামিরার চোখ ভেজা। সাদেক বলল, আমি ডক্টরকে কল দিচ্ছি, ওয়েট। আমার কাছে তো নাম্বার নেই এখানকার কোনো ডক্টরদের। সামিরা চটজলদি বলল। আমি দিচ্ছি কল। বলে সামিরা রুম থেকে বেরিয়ে গেল। আয়ুষ তখন স্ট্রং হয়ে দাঁড়িয়ে, কিন্তু চোখ দুটো বারবার বন্ধ হয়ে যাচ্ছে। জাফরকে কাপা গলায় বলল, বাবা আমি ঠিক আছি, আরিয়াকে দেখো তুমি। জাফর আরিয়ার কথা মাথায় আসতেই পেছনে ঘুরে তাকালো। আরেক দফা শক খেলো। কি করছে এই ছেলে? কি সত্যি উন্মাদ? আফরান নিজের শরীরে থাকা ব্ল্যাক কোটটা আরিয়াকে পরিয়ে দিয়েছে। এতক্ষণ পানির নিচে থাকার কারণে আরিয়ার চোখ দুটো হালকা বাড়ি খাচ্ছে, কিন্তু খুলতে পারছে না পানির কারণে। হাত পায়ের বাঁধন খুলে দিয়েছে। করছো কি তুমি? এত কিছুর পরেও মেয়েটাকে পানির নিচ থেকে নিয়ে আসছো না? আর এটা পরানোর কি দরকার ছিল? এমনিতেই তো শরীর ঠান্ডায় বরফ হয়ে আছে বোধহয়। নিয়ে এসো, মেয়েটার যদি কিছু হয়ে যায় তোমাকে আমি ত্যায্যপুত্র করবো আফরান, শুনে রাখো। আফরান কারো কথায় কান না দিয়ে আরিয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। আরিয়াকে দেখে বুঝতে পারছে জ্ঞান ফিরেছে, তাই আরিয়াকে কোল থেকে নামিয়ে দিল। আরিয়ার শরীর দুর্বল হয়ে আছে, ঠান্ডায় কাঁপছে শরীর। দাঁড় করানোর পর এক হাতে চোখ মুছে তাকালো। সামনে তাকিয়ে জাফরকে দেখল। কিছু বলতে যাবে, তার আগে পাশে থাকা আফরানকে দেখে ভয় পেল। হঠাৎ মাথাটা কেমন যেন করছে। আরিয়ার স্তম্ভিত ফেরে। রাতের সবটা মনে পড়ে। ওপর থেকে সবেগে পানি পড়ছে আফরান আরিয়ার গায়ে। আরিয়া ভয়ে ভ্যাভা করে জোরে কেঁদে দিল। মামনি, ভয় পেও না, আমরা আছি তো। আরিয়া কেঁদেই যাচ্ছে। ভাবি আপনি কাঁদবেন না, আপনার কিছু হয়নি, আপনি একদম ঠিক আছেন। আয়ুষ আরিয়াকে দেখে স্মিত হাসল, নিজের কথা ভুলে গেল। নিচ থেকে কলিং বেলের আওয়াজ পেয়ে জাফর বললেন, ডক্টর এসেছেন বোধহয়। আয়াস, তুমি নিজেকে ঠিক করো আগে, আমি দেখছি এই দিকটা। সামিরা এসে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি জলদি আসুন না, ডক্টর এসেছেন। বলে আরিয়ার গলার আওয়াজ পেয়ে সামনে এগিয়ে গিয়ে বলল, আরিয়ার জ্ঞান ফিরেছে? আয়ুষ কিছু না বলে দুকদম হেঁটে ঢলে পড়ে যেতে নেয়। সামিরা দেখা মাত্রই ধরে নেয়। আপনার শরীর অনেক দুর্বল, পারবেন না একা যেতে, আমি আসছি। বলে আয়ুষের ডান হাতের নিচ দিয়ে পিঠের ওপর দিয়ে জড়িয়ে আয়ুষের এক হাত নিজের কাঁধের ওপর রেখে ধীর পায়ে হাঁটা ধরে। আরিয়া ভ্যা ভ্যা করে কেঁদেই চলেছে। জাফর আফরানকে ধমকিয়ে বলল, কোর্সটা কি দাঁড়িয়ে নাটক দেখছো? আরিয়াকে নিয়ে এসো। আফরান কোনো কথা বলে না। বালতি ভর্তি পানিতে পাশে থাকা স্যাভলন নিয়ে সেটাতে ঢেলে আরিয়ার শরীরে ঢেলে দিল। ব্রো, হোয়াট আর ইউ ডুইং? কি করছো উম্মাদের মতো? আফরান কিছু বলল না। আমি তো ভিজেই আছি, আর কত শাস্তি দেবেন? রাত থেকে আটকে রেখেছেন অমানুষের মতো। আফরান কপাল কুঁচকে তাকায়। আরিয়া চুপ হয়ে ভয়ে জড়সড় হয়ে ভাবে, এখন যদি উনি বলে দেন আমি ওনাকে মারতে এসেছিলাম রাতে, তখন কি হবে? ভেবেই ভয়ে দুকদম পিছিয়ে ঢোক গেলে। আফরান এই মুহূর্তে খালি গায়ে আছে, শরীরের সবগুলো ক্ষত জায়গায় ব্যান্ডেজ করা। আফরান আর কিছু না বলে বের হয়ে যায়। ভাবি ভয় পাবেন না, আপনি আসুন। জাফর আরিয়াকে ধরে বের করে নিয়ে আসে। আরিয়ার শরীর ঠান্ডায় বরফ হয়ে আছে। আরিয়া আফরানকে পেছনে ঘুরে একবার দেখে নেয়। ইস, কতটা আঘাত করে ফেলেছে সে। আচ্ছা, উনি কি ব্যথা পান না? তাহলে এত স্ট্রং কেন শরীর, অথচ সবটা শরীরে জখম। সকাল থেকে সামিরা আয়েশের পাশে বসে যত্ন নিচ্ছে, খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। ডাক্তার মাথায় ব্যান্ডেজ করে ঘুমের ওষুধ দিয়ে গেছিল। দীর্ঘ ঘুম ভাঙার পর ভারী ভারী লাগছিল শরীর। সকালে কিছু খায়নি বিধায় খাবার এনেছিল। আয়ুষ না খেতে চাইলেও জোর করে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। সামিরার চোখে মুখে হতাশার ছাপ। সাদেক সকালবেলা ডাক্তার যাওয়ার পরে দরকারি কাজে বেরিয়েছিল, এখন অবধি আসেনি। এখন সময়টা সন্ধে বিকেল বলা যায়। ওদিকে লতা আরিয়ার সেবা করে যাচ্ছে। শরীরের তাপমাত্রা ভীষণ রকম চেপে আছে আরিয়াকে। একটু পর পর শরীর মুছে দিচ্ছে, আবারও শরীর গরম হচ্ছে। আয়ুষের শরীর গরমে ঘামছে ভীষণ। সেই থেকে শুয়ে থাকতে তার একটুও ভালো লাগছে না।
সামিরা একটু পরপর গিয়ে আরিয়াকে দেখে আসছে। আসলে বাড়িতে অল্প মানুষ হলে এ ধরনের প্রবলেমে পড়তেই হয়। আয়ুষকে চোখ বন্ধ করে শুয়ে থাকতে দেখে সামিরা বলল, এখন ভালো লাগছে? আগের থেকে বেটার। আমি একটু গোসলে যাই, আপনি এখানেই থাকবেন, ঠিক আছে? আয়ুষ কপাল কুঁচকে বলল, এই সন্ধ্যায় গোসল? সকালে তো দেখলাম সাদিকের সাথে ভিজছিলি, ওটাতে হয়নি? আর এই সকাল থেকে বসে আছি তো, তাই কেমন যেন অস্বস্তি হচ্ছে। শাওয়ারটা নিলে মনে হয় ভালো লাগবে। জ্বর উঠলে এর দায় কে নিবে? সামিরা এবার কপাল কুঁচকায়। আজব তো, এখানে দায়ের কথা কোথা থেকে আসলো? হ্যাঁ আসলো তো, তা যেখানে থেকেই আসুক, এখন গোসল দেওয়া লাগবে না। আজব তো, আমি গোসল দিলে আপনার সমস্যা কোথায়? আয়ুষ এবার চোখ খুলে তাকিয়ে বলল, কি বললাম শুনিসনি? তর্ক করছিস কেন? চুপচাপ বসে থাক। সামিরা উঠে দাঁড়িয়ে বলল, পারবো না। আপনি না অসুস্থ, তাহলে এমন ঝগড়া কেন করছেন? চুপ করে শুয়ে থাকুন না। অসুস্থ বলে কি কথাও বলবো না? আজব তো, তুই তো আগে আমার সাথে এমন ঝগড়া করতিস না, এখন কেন গ্রামের মহিলাদের মতো উঠে পড়ে লেগেছিস? ভাইয়া, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এমন অপমান দিচ্ছেন কেন? ও গড, ঠিক আছে, যা ইচ্ছা কর, যা তো, মাথাটা ধরিয়ে দিলি মুহূর্তে। সামিরা এবার ঠান্ডা হয়ে আবার খাটের সাইডে বসে আয়ুষের কপালে হাত রাখল। আয়ুষ সামিরার হাত ধরে কপাল কুঁচকে বলল, আমাকে বলে ছুঁয়েছিস? আজব তো, এখানে বলার কি আছে? এই তো বললেন মাথা ব্যথা। বললাম তো টিপে দিতে হবে, আমি কি এটা বলেছি? সামিরা হতাশ কণ্ঠে নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, দেব না, হাত ছাড়ুন। আমার শরীর কেমন যেন করছে, গোসল দেব। না ছাড়লে কি করবি? হ্যাঁ বললাম না এই সন্ধ্যায় আবার গোসলের প্রয়োজন নেই। কখনো তো এমন নিষেধ করেননি, এখন কেন করছেন? আমি তো প্রায় সময় এমন করি। কলেজ থেকে ফিরে প্রথমে ঘুমাই, পরেই তো গোসল দেই। আপনি তো সন্ধ্যায় ফিরে প্রায়ই দেখেন, তবে আজ কেন এত নিষেধাজ্ঞা? আজ আমার ইচ্ছে করছে তাই। একদম চুপচাপ এখানে বসে থাক, নয়তো মার একটা মাটিতে পড়বে না। ঠিক আছে, করব না, অন্তত ফ্রেশ হতে দিন। ঠিক আছে যা। দুপুরে খেয়েছিলি? আপনার জেনে কাজ নেই। তা লাগবে কেন? সাদিককে বলে বলে খাস, আমাকে বলতে হবে না। বলে হাতটা ছেড়ে দেয়। আজব তো, আমি সাদিক ভাইয়াকে বলে কেন খাবো? একসাথে বৃষ্টি যে ভিজতে পারবি, তাই এটা বলতেও অসুবিধা হবে না, তাই না? সামিরা কপাল কুঁচকে বলে, আপনি কিভাবে দেখেছেন? আপনি তো ঘুমোচ্ছিলেন। তা জেনে কি করবি, সামনে থেকে যা। সামিরা আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকলো। প্রায় সন্ধ্যার পর সাদেক এসে সোজা আয়ুষের কাছে যায়। এখন কেমন আছিস? ভালো। মাথায় ব্যথা হয় না? একটু। দেখি বোঝা যাচ্ছে একটু নাকি বেশি, একটু বিধায় তো এতগুলো রক্ত বের হয়েছে। আয়ুষ কিছু বলল না। তো তোর ভাই এমন উগ্র মেজাজের কেন রে? এগুলো কোন ধরনের পাগলামি? কি থেকে কি হলো যে নিজের ভাইকেও আঘাত করতে বুক কাঁপলো না? তুই বুঝবি না, আফরান নিয়ে একটু উন্মাদ। এমন অবস্থায়ও তোর মজা শেষ হয় না? আর এখনও এ পাগলা ভাইয়ের পক্ষে কথা বলবি? কিন্তু আগে তো আফরান ব্রোর ব্যাপারে অন্য কিছু শুনতাম তোর কাছে, হঠাৎ কি হলো যে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পরেও ভাইয়ের পক্ষেই নিচ্ছিস? তাও তো নিজের বউকে ওই বেটা এমন করেছে এটা দেখার পরেও। আয়ুষ কপাল কুঁচকায়। আমার বউয়ের সাথে আবার আফরান কি করলো রে? আজব তো, দেখলি না বাথরুমে কেমন আটকে রেখেছিল হাত পা বেঁধে? যদি এমনভাবে মরে যেত বেচারি। আমি বোধহয় পাগলা গারোতে আছি, যেদিকে তাকায় সবগুলো পাগল। মানে কি বোঝালি? আরু আমার বউ হতে যাবে কেন? আজব, তোর মাথা কি গেছে? আশ্চর্য তো, সারা জীবন তো আরুকেই বউ সাজাবি কল্পনা করে এলি, বিয়েও হলো, এখন বলছিস আরিয়া কেন বউ হতে যাবে? ফাজলামো করিস আমার সাথে? তোর বুঝতে কোথাও ভুল হচ্ছে সাদেক, আরিয়ার সাথে আমার বিয়ে হয়নি। হোয়াট? তাহলে কার সাথে হয়েছে? এই বাড়িতে তো আর কাউকে দেখলাম না আসার পর থেকে। দেখিসনি মানে কি? তুই ঠিকই
বুঝাতে চাচ্ছিস? বুঝিয়ে বলবি? শেষ কোয়েশ্চেন, কি বলতে চাচ্ছিস বুঝিয়ে বল। আরু যদি বউ না হয় তবে তোর বউ কোথায়? আমি তো দেখিনি আসার পর থেকে। আর সকালে তো আরুর জন্য পাগল হয়ে গিয়েছিলিস, দেখছিলাম। তাছাড়া আরুকে কোলে তুলে নিয়েছিলিস। এসব কি মিথ্যা? আমি কি ভুল দেখলাম? তোর দেখাটা ভুল নয়, ভাবাটা ভুল। কি বলতে চাচ্ছিস? শোন, আমার সামিয়ার সাথে ঘটনাক্রমে বিয়ে হয়েছে, আরুর সাথে নয়। সাদেক কথাটা শুনে যেন এক মুহূর্তের জন্য থমকে যায়, সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে বলল, হোয়াট? কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এইবারের প্রত্যেকটা পাবলিকের কি মাথা এমনই নষ্ট? আয়ুষ আশ্চর্য হয়। হঠাৎ কি হলো তোর? এমনভাবে চলে গেলে কেন? আমাকেও কি পাগল মনে হয় তোদের কাছে? তোর সাথে সামিরার বিয়ে হয়েছে মানে কি? হ্যাঁ, মজা পেয়েছিস সবকিছু? আরে এমনভাবে রিয়েক্ট করছিস কেন? কিসের রিয়াক্টের কথা বলছিস? সামিরাকে তো জান প্রাণ দিয়ে বোন দাবি করতিস, তবে এখন কিভাবে বউ বানালি? আমাকে তোদের কাছে কি মনে হয় পাগল? যেটা ইচ্ছে সেটা বুঝাবি? আয়ুষ আশ্চর্য হয় সাদেকের এমন রিয়্যাক্ট দেখে। আগে তো কখনো এমন রাগ দেখেনি সাদেকের। আর এই বিয়েতে না হয় আমার প্রবলেম, কিন্তু ও এটা শুনে এমনভাবে রিয়্যাক্ট করছে কেন? সামিরা এতক্ষণ আরিয়ার রুমে ছিল, হঠাৎ চেঁচামেচি আওয়াজ শুনে দৌড়ে এখানে এসে দেখে সাদেক কোনো বিষয়ে রেগে আছে। সামিরা রুমে ঢুকে বলল, কি হয়েছে ভাইয়া? হঠাৎ এভাবে রিয়েক্ট করছো কেন? আয়ুষ ভাইয়া কিছু বলেছে? তোমরা কি শুরু করেছো? আমাকে কি ফেলনা মনে হয়? এভাবে কেন বলছেন ভাইয়া? কি হয়েছে সেটা বলুন না। তোমার আর আয়েশের বিয়ে হয়েছে, এটার মানে কি সামিরা? বলো আমায়, এসবের মানেটা কি? কারণবশত হয়ে গেছে, কিন্তু কি হয়েছে সেটা বলুন না। সামিরা মুখে কথাটা শুনে সাদেক যেন স্তব্ধ হয়ে যায় মুহূর্তে। সামিরা আয়ুষকে বলল, সত্যি করে বলুন তো ভাইয়াকে কি এমন বলেছেন? আমিও সেটাই ভাবছি, কি এমন বললাম তোকে? এমন করছিস কেন? সাদেকের মুখে কথা নেই, বরং চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে কোনো উত্তর না দিয়ে। সামিরা কপাল কুঁচকে আয়ুষকে বলল, এবার বলুন কি হয়েছে। আয়ুষের মাথায় এতক্ষণে আসলো ব্যাপারটা কি হতে পারে। একটু খেয়াল করতেই উত্তর আয়ুষের জানা হয়ে গেছে। আয়ুষ দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, আফসোসের মতো কিছুটা। কি হলো হঠাৎ? বলছেন না কেন? মাথায় ব্যথা হচ্ছে? এখান থেকে যাও। সামিরা উল্টো আয়ুষের পাশে গিয়ে বসে বলল, একটু গার্ডেনে গিয়ে হাঁটা দিন, ভালো লাগবে। আয়ুষ ধমক দিয়ে বলল, কি বলি বুঝিস না? যেতে বললাম না? বউদের মতো আচরণ বন্ধ কর, নয়তো চলে যেয়ে বাড়ি থেকে। একদম বিরক্তিকর সব, যত সব ন্যাকামের জায়গা পাস না। সামিরা আয়ুষের কথায় বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে এখনো। এটা উনি বলতে পারলেন? আয়ুষ একটু ক্ষণিক পর নিজেকে শান্ত করে বলল, দেখ স্বামী। এটুকু বলতে সামিরা বলে উঠল, ঠিক আছে আমি দেখছি, বলে রুম ছাড়ল। কি বলছিস? বাবা জানলে বকা দিবে অনেক। একা একা কখনো যায়নি তো, তার উপর তুই অসুস্থ। আরে কিছু হবে না, যাবো আর আসবো। তাছাড়া প্রেমাও তো যাবে, তাই না? স্কুল পালিয়ে যাওয়া একরকম আর বাড়ি থেকে যাওয়া আরেক রকম, বুঝে চেষ্টা কর আরু। আর আমি এখন এই বাড়ির বউ। রাখতো তার বউ বউ ভাব, যাবি কিনা বল। সামিরা না পারতেই বলল, ঠিক আছে, আমারও 2 দিন ধরে বোর লাগছে, কলেজেও যাওয়া হয় না। সেটার জন্যই তো বললাম। তাছাড়া প্রেমাকেও তো একটু হেল্প করার দরকার, তাই না? যতই হোক কপালে একটা প্রেম জুটলো, এটাকে আর ডিলেট দেবে? সামিরা হু হু করে হেসে বলল, সেটাই তো, ফ্রেন্ড হয়ে হেল্প না করলে কি করে হবে? চল যাব। আরে এখন না, বিকেলে। বিকেলে তো আয়ুষ ভাইয়া বাসায় থাকবে, অসুস্থতা দিয়েও গিয়েছে বাবার সাথে। বাবা নিশ্চিত জলদি পাঠিয়ে দেবে, তাই না? আরে ভাইয়া কিছু বলবে না। সামিরা কি যেন ভেবে বলল, ঠিক আছে। এখন কি একটু আমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসো, যাও। আরিয়া চোখে ভয়ের ছাপ। দেখ কিরকম ভয় পাচ্ছিস আমার প্রশ্নে। এখন তো আমি নিশ্চিত বড় কোনো কারণ অবশ্যই আছে। আরে আশ্চর্য, আমি কি করব ওনাকে? উনি তো আমাকে এমনি এমনি শাস্তি দেয়,
দেখিস না 4 বছর আগের কথা ভুলে গেছিস? কোনটা? আরে ভাইয়া আমাকে শুধু শুধু যে মেরেছিল। তোর কথা অনুযায়ী ভাইয়া সবসময় শুধু শুধুই মারে, বাট কারণ ছাড়া কেউ ভালোবাসার মানুষের গায়ে হাত তুলতে চায় না। তা 4 বছর আগেও কি ভাইয়া আমায় ভালোবাসতো? যদি তাই হয় তাহলে আমার পুরো শরীরে ব্লেড দিয়ে আঁকতে পারতো কি? হোয়াট? কি বলছিস? ভাইয়া ব্লেড দিয়ে কেন আঁকতে যাবে তোকে? সেটাই হয়েছে। যাকে বাদ দিই, আমার উঠতে ভালো লাগছে না। এনে দে না বনু প্লিজ। সরি ভাবি, এনে দাও না প্লিজ, লক্ষ্মী ভাবি। সামিরা কপাল কুঁচকে বলল, আমি তোর কোন ভাইয়ের বউ রে? অমনি ভাবি ভাবি করছিস কেন? আরিয়া হু হু করে হেসে বলল, সিঙ্গেল সাজা বাদ দে, আগের ডায়লগগুলো এখন চেঞ্জ কর, বুঝলি? সামিরা এখন বুঝলো আরিয়া কি বোঝাইল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কবুল বলে একটা সাইন করলে বিয়ে হয়ে যায়, অথচ এটার দায়িত্ব যে কতটা অনেকেই বোঝে না। কেন রে এমন সার্ট অ্যাঙ্গেল দিচ্ছিস কেন? হ্যাঁ, মনে হলো আহা ভাইয়া স্বামীর দায়িত্ব পালন করে না, ভালোবেসে বিয়ে করেছিস? আহ কি দৃশ্য ছিল বিয়ের দিনের। কত সাহসী ভাই আমার বিয়ের আসর থেকে বউ নিয়ে এসেছে বলে মুচকি হাসলো আরিয়া। না রে আরু, সত্যি বলতে যেমন ভাবিস এমন না। যদি এমন হতো তোকে তো আগেই বলতাম, তাই না? কি বোঝাতে চাইছিস বলতো? সত্যি বলতে বিয়েটা বাধ্য হয়ে করেছিল আয়ুষ ভাইয়া। দেখলি না সেদিন তো আফরান ভাইয়া বিষয়টা পরিষ্কার করলো। নাবিল ভাই আর আয়ুষ ভাইয়ের মাঝে এমন কিছু লুকোনো ছিল যেটা আমরা জানি না। নাবিল ভাইয়া তোকে পাওয়ার জন্য কতটা নিচে নেমেছিল দেখলি না? এই কারণে ভাইয়া একজনকে ভালোবাসতো বলেও আমাদেরকে ছবি দেখাতো না। এখন বুঝলাম তোর ছবি ছিল। নাবিল ভাইয়া কোনো একটা বিষয় নিয়ে বাধ্য করেছে আমাকে বিয়ে করতে, তাই উনি করেছে। ও, কিন্তু তুই তো ভালোবাসিস তাই না? একতরফা ভালোবাসা যায়, সেটা আদায় করা যায় না। কখনো উনি আমায় এমন চোখে দেখেননি। এতদিন বলিসনি কেন? ভেবেছি উনি ধীরে ধীরে মানিয়ে নেবেন, কিন্তু কাল বুঝলাম উনি কখনো আমায় মেনে নেবেন না। ভাবছি আমিও চলে যাব এই বাড়ি থেকে। থেকে কি লাভ বল? আরিয়ার ভীষণ রাগ হচ্ছে আয়ুষের ওপর। পাগলের মতো কি বলছিস? হ্যাঁ, শুধু কি আয়াস ভাইয়া আছে, আমি কেউ না? তুই আমার ফ্রেন্ড আগে থেকেই, কিন্তু আমার এ বাড়িতে থাকার একমাত্র কারণ আমি এ বাড়ির বউ। কিন্তু ভাইয়া আমায় বলেছে আমাকে নাকি ওনার বিরক্ত লাগে, এ বাড়ি থেকে চলে যেতাম। এখন কার জন্য থাকবো বলতো? যদিও আমার ফিলিংসটা অতটাও গভীর না ওনার প্রতি, তবু এখন তো হাজব্যান্ড থেকে যদি কিছু আশা না করতে পারি তাহলে কার আশা করব? আর শোন, বাবাকে এসব কিছু বলবি না, ঠিক আছে? আমি তো ভেবেই নিয়েছিলাম আজকেই বাবাকে বলে দিব, না হলে ভাইয়া এমন করতেই থাকবে। যদি সত্যিই কিছু বলিস তাহলে কিন্তু ফ্রেন্ডশিপ ভেঙে দেব বলে দিলাম। এমন করছিস কেন? কেউ কাউকে ইচ্ছে করে বিয়ে করে, আবার চলেও যেতে বলে, এটা কোন ধরনের? আমি তো আয়ুষ ভাইয়াকে ভালো ভেবেছিলাম। চুপ করবি তুই? আয়ুষ ভাই আগেও ভালো ছিল, এখনো ভালো। তুই ভুলতে পারিস, আমি ভুলিনি। ভাইয়া তোকে ভালোবাসতো, হয়তো এখনো বাসে, কিন্তু আরফান ভাইয়ের ভালোবাসাকে মারতে চায় না, তোকেও খুশি দেখতে চায়, তাই মানিয়ে চলছে। ভালোবাসা ভুলে যাওয়া অতটাও সোজা না, বুঝলি? আচ্ছা আমি বলবো না, এখন এসব শুনতে ভালো লাগছে না। আমি এখন আবার ঘুমাবো, দুপুরে ডেকে দিস। ঠিক আছে বলে সামিরা রুম ছাড়ে। আরিয়া ভাবছে, আয়াস ভাইয়া এটা কিভাবে করতে পারে? শুধু শুধু সামিরাকে কষ্ট দিচ্ছে, তার থেকে চলে যাওয়াটাই ভালো। আফরান ভাইয়া যদি আমাকে এসব বলে আমিও তো কষ্ট পাবো, তাই না? পরক্ষণেই আবার ভাবে, এত লাগবে না, আমি কেন কষ্ট পাবো ওনার জন্য? তাছাড়া এখন তো ক্লিয়ার যে উনি ওই মেয়েটার সাথে ভালোই আছেন। কাল তো দেখলাম কিভাবে মেয়েটাকে বেডরুমে ঢুকতে দিয়েছিল। আর যাই হোক, উনি আমায় ভালোবাসে ভেবে ভুল আর করব না। আর মাফিয়া গ্যাংস্টাররা এমন আমার মতো হাজার হাজার মেয়ের সাথেই থাকে, তারপর মেয়েটাকে ফেলে চলে যায়। আর উনি তো সবার ঊর্ধ্বে, আমাকে ভালোবাসতে যাবেন কেন? আমার বুঝতে ভুল হয়েছে। আমি নিজেই ভেবে নিয়েছিলাম আমায় ভালোবাসে, না হলে হঠাৎ করে এসে কেউ ভালোবাসার দাবি করে নাকি? সময় কাটায়, তারপর দেখতে দেখতে প্রকাশ করে। আর ওনার সাথে তো আমার বড় হওয়ার পর এমন কোনো মুহূর্তই মনে নেই। উল্টো আমাকে মারার প্রতিটা মুহূর্ত আমার শরীরে প্রমাণ আছে। আর তাছাড়া এতদিনে একবার হলেও বলতো, তাই না? আর বললেও মিথ্যাই হতো। ভালোই হয়েছে বলেনি আজ অব্দি। আমার আর লাগবে না ওনার এমন পাষাণ্ড সঙ্গ।
প্লিজ আন্টি, নিষেধ করবেন না, অনেকদিন হয় বের হই না কোথাও। আসলে প্রেমাকে কখনো একা ছাড়ি না তো। একা কোথায় আন্টি, আমরাও তো যাচ্ছি সাথে। দেখো তোমরাও ছোট এখনো, আমি বলি কি না যাওয়াই ভালো। আরিয়া মন খারাপ করার অ্যাক্টিং করে বলল, কি আর করার, না দিলে আশা নিয়ে এসেছিলাম, সেটা অপূর্ণই থেকে যাবে আর কি। মা কখনো তো যাইনি, প্লিজ দাও না যেতে, ওরা তো আছে। ওহ, তোরা যে কি করিস না নিজেরাও জানিস না। ঠিক আছে যা, আর একসাথে থাকবি, ঠিক আছে? আর সন্ধ্যার আগেই ফিরবি। প্রেমা সাজেদা বেগমকে জড়িয়ে ধরে উৎফুল্ল কণ্ঠে বলল, এই তো আমার কিউট মিষ্টি মা। হয়েছে হয়েছে, সর এখন, ওদের জন্য কিছুর ব্যবস্থা করি। আরে আন্টি লাগবে না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আরে তা কি করে হয়, মাত্রই তো এলে, সেটা কতদিন পরে, কিছু না মুখে দিয়েই চলে যাবে। আন্টি কিছু লাগবে না, আমরা যাচ্ছি, এমনিতেই বিকেল হয়ে গেছে, অন্য একদিন এসে আবার খেয়ে যাব বলে হাসল। সাজেদা বেগম জোর করলেও কেউ বেশিক্ষণ বাসায় না থেকে সোজা বের হয়ে গেল। ও, আমি তো ভেবেছিলাম আম্মু দেবে না, যাক বাঁচা গেল। হয়েছে আমাদের জন্যই দিয়েছে, বুঝলি? তা এখন বল, কার সাথে রিলেশনে চলে গেলি ঠাস করে, আমাদেরকে না জানিয়ে? প্রেমা লজ্জায় মাখা মুখ নিয়ে বলল, গেলেই দেখতে পাবি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি ভাবছিস? দেখলি না সেদিন ভাইয়া তোকে কিভাবে প্রোটেক্ট করলো, আর হঠাৎ করে ওই বলিষ্ঠ লোকটা কোথা থেকে আসলো ভেবেছিস? আমার মনে হয় ভাইয়া তোকে প্রোটেক্ট এর জন্য আলাদা কোনো বডিগার্ড রেখেছে। আরিয়া একবার চারদিকটা তাকিয়ে বলল, তা আমি কি করব? ভাইয়া যদি জানতে পারে তুই এমন না বলে বাড়ি থেকে বের হয়েছিস, কি হবে তোর কোনো ধারণা আছে? আরিয়া একবার ঢোক গিলে বলল, আমি কি জানি, তাছাড়া ওনার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি কারোর ধার ধারি না, বুঝলি? এত ধৈর্য নাই, পারবো না কারোর মতো চলতে। বলেই সামনে হাঁটা ধরল আরিয়া। আরে আরে রাগ করছিস কেন? সামিরা তো ঠিকই বলেছে, ভাইয়া জানলে কি হবে? আমার আইডিয়া হয়ে গেছে, আমার তোকে এখানে আসার কথাটাই বলে ভুল হয়েছে, আমার তো মনেই ছিল না। বক বক করিস না তো, বললাম তো ব্রেকআপ, সিরিয়াসলি। কি বলছিস কি আরু? ভাইয়া ব্রেকআপ করলো কিভাবে? তোদের ব্রেকআপের প্রশ্ন কিভাবে ওঠে? তোদের তো এমন ভাবে বলার কি আছে? এটাই তো হয়, তাই না? কিছুদিন আকাশ বাতাস সাক্ষী রেখে ভালোবাসে, পরে অন্যজন নিয়ে ঘুরে সেম ডায়লগ মারে। হয়েছেটা কি বল না। উনি মাফিয়া মানুষ, ওনার একজনে হয় বলতো? এসব মানুষের অনেক অনেক মানুষ লাগে, একটার পর আরেকটা প্রয়োজন হয়, না হলে প্রেস্টিজ থাকে না। তাই আমার ওনার উপর কোনো অভিযোগ নেই।